খোলসা করে কাউকে কিছুই বলতে পারছে না। এদিকে দুর্য অন্তের ছাড়ছাড়িটা তন্ময় কিছুতেই মানতে পারছে না। ভাইয়ের জীবনে এত বড় ঝড়টা যে তার জন্যই এসেছে তা তো সে খুব ভালো করে জানে। দুর্যর জীবনে সুখী হওয়ার চাবিকাঠিটা যে অন্তের হাতে তা তো তন্ময় খুব ভালো করে জানে। জিনিয়ার সাথে তো সে কখনোই ভালো থাকবে না। এমন হাজার প্রশ্নের সাথে যুদ্ধ করে তন্ময়ের মনে একটাই উত্তর আসে, অন্তি। অন্তিকে সব জানাতে হবে। অন্তি ফিরলেই সব ঠিক হয়ে যাবে। সবকিছুর সমাধান একটাই, দুজন ভালোবাসার মানুষের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রাখা যাবে না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। অন্তি এইটুকু গেই থেমে গেল। পেছন থেকে অথৈ এসে অন্তির পাশে দাঁড়ালো। অন্তি অথৈয়ের দিকে একবার তাকিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে যায়। পরের লাইনটা বলবি না? কি হলো গা? ভালোই তো লাগছিল। থাক, বলতে হবে। পরের লাইনটা তো আমি জানি। শুধু আমি কেন, আমরা সবাই জানি। কিন্তু তুই জানিস, জানলেও মানিস না। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুই এখান থেকে যা, আমার ভালো লাগছে না। অনেকদিন পর তোর মুখে গান শুনলাম রাবু। আজকে তুর্য হয়ে চলে যাচ্ছে, তাই তোর মন খুব খারাপ, তাই না? ওহ, তুই জানিস তো তুর্য ভাইয়া চলে যাচ্ছে। অন্তি এবার অথৈয়ের দিকে তাকিয়ে জবাব দেয়, জানি। তুই কি করে জানলি? তোকে তো কেউ বলেনি। সকালে দেখলাম দিদুমণি বাড়ি থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। যাওয়ার আগে আমাকে গালমন্দও করে গেল। শুধু এতটুকুটাই বুঝে গেলি? উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে ভালো থাকতে বলে গেছে। বলে গেছে আমাকে নাকি মুক্তি দিয়ে গেছেন। ওহ, তাহলে ভালো থাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিস? এটাই কি তোর ভালো থাকার নমুনা? অথই তুই এখানে? দিদ নিয়ে এলো, তাই তো। হুম। যাচ্ছি। অথৈ পেছন থেকে চলে যেতে যেতে অন্তি আবার ডাক দেয়, তিয়াস ভাইয়াকে ভুলে যা, ফুবি তোকেও কখনো মেনে নিবে না। অথৈ অন্তির দিকে মুখ পাকিয়ে জবাব দেয়, আমি ওইসব ফুপি টুপিকে জানি না। আমি শুধু জানি আমার ভালোবাসাকে। ফুপি বলো আর শাশুড়ি বলো, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সে ততটুকুই পাবে। অথৈয়ের মুখে এমন কথা শুনে অন্তি একটু অবাক হয়। ভালোবাসা বোধ হয় এমনই হয়, হঠাৎ করে প্রচন্ড সাহস দিয়ে দেয়। করে তোলে চঞ্চল নদীর মতো, আবার কখনো করে দেয় শীতল বরফের মতো শীতল, আবার কখনো পাথরের মতো স্থির। অথৈ সেখান থেকে যেতে দিলে আবার পিছন ফিরে তাকায়। অন্তির দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করে, আমি আর তিয়াস নেক্সট উইকে বিয়ে করছি। তুর্য ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে। ফুপি যদি মেনে নাও নেয় তাও আমাদের কোনো সমস্যা হবে না। তুই সব চিনলি, মানুষ চিনলি না। মানে? সমস্যাগুলো বুকের ভেতরে চেপে না রেখে উন্মুক্ত করে দিতে হয়, তাহলেই সমাধান পাওয়া যায়। অবশ্য এসব বলে এখন আর লাভ নেই। আসছি আমি। অথৈ এইটুকু বলেই পিছন ফিরে হাঁটা ধরে। এদিকে জিনিয়া ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। দুপুর 2টে তাদের ফ্লাইট। বেলা একটা পার হতে চলল, অথচ দুর্যোগ দেখা নেই।
জিনিয়া তো রাগে ফুঁসছে। তোর্য সেই সকাল 9টায় বেরিয়ে গেছে, কোন এক বন্ধুর সাথে নাকি দেখা করতে যাবে। যাওয়ার সময় সবার কাছ থেকে রীতিমতো বিদায়ও নিয়ে গেছে। জিনিয়াও তুর্যের সাথে যেতে চাইলে সে জিনিয়াকে জানায় বন্ধুর সাথে দেখা করে দুপুরে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে পড়বে। জিনিয়াও তুর্যর কথায় রাজি হয়ে যায়, কিন্তু এখন এত সময় পেরিয়ে যেতে দেখে জিনিয়াও আর অপেক্ষা করতে পারে না। তার ধারণা তুর্য তাকে না নিয়ে এয়ারপোর্টে চলে গেছে। জিনিয়া তো রাগে ফোঁস করতে করতে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায়। এদিকে তামাশা বেগম আর অন্তির দাদি তো কেটে কেটে একাকার। ছেলেকে যাওয়ার আগে শেষবারের মতো দেখতেও পেল না তারা। কি কপাল তাদের, সব হয়েছে ওই এক মেয়ের জন্য, অন্তি। তন্ময় অন্তি আর তিয়াসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তি বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়ের ভাষ্য মতে জিনিয়া তুর্যকে অনেকভাবে নিজের কাছে টানার চেষ্টা করেছে। এমনকি তাদের মা তমসা বেগমকে দিয়েও কলকাঠি নেড়েছে, কিন্তু কিছুতেই যখন কিছু লাভ হয়নি তখন প্রভা আর জিনিয়া মিলে তোমাকে ব্যবহার করে ওই ছবিগুলো দিয়ে তুর্যকে ফাঁসানোর প্ল্যান করেছে। কারণ ওরা খুব ভালো করে জানতো জিনিয়াকে নিয়ে তোমাদের মাঝে আগে থেকেই সন্দেহ ছিল। আর আমার বন্ধু যে কিনা একজন গ্রাফিক্স ডিজাইনার, ওকে দিয়ে প্রভা এইসব করিয়েছে। শুধু প্রভা কেন, এসব কিছুতে আমিও জড়িয়ে আছি। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। অন্তু প্লিজ, আমি সত্যি চাই না তুই আর তুর্য আলাদা হয়ে যা, কখনো চাই না। তন্ময় কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ে। এদিকে অন্তি তো কেঁদেই চলেছে। অথই ঠিক কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। আপু, আমি তোকে বলেছিলাম সমস্যাগুলো চাপিয়ে রাখতে নেই, তুই তাই করেছিস। যদি তুই ছবিগুলোর ব্যাপারে একবার তুর্য ভাইয়া বা আমাদের কারোর সাথে শেয়ার করতি তাহলে সব কিছুই হতো না। তিয়াস অথইকে ধমকি থামিয়ে দেয়। কি হতো না সেসব নিয়ে ভাবার সময় এখন নেই। এখন ভাইয়াকে আটকাতে হবে। ভাইয়ার দুইটা ফাইট আমার চলতেই ভাইয়াকে আটকাতে পারবো। সব তো এখনো শেষ হয়নি, তাই না? অন্তি কিছুটা মনের জোর দিয়ে উঠে দাঁড়ায়। তিয়াসের সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 1:40 তিয়াস আর অন্তি এয়ারপোর্টে এসে পৌঁছায়। দুজনেই এয়ারপোর্টের ভিতরে যেতে যেতেই দেখে এয়ারপোর্ট চত্বরের মাঝখানে মেঝেতে যেন একটা মেয়ে বসে বসে কাঁদছে, আর তাকে ঘিরে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। অন্তি একটু এগিয়ে যেতেই দেখে মেয়েটি আর কেউ নয়, জিনিয়া। অন্তি তিয়াস দুজনেই জিনিয়ার কাছে এগিয়ে যায়। তিয়াস জিনিয়ার কাছে গিয়ে জিনিয়াকে ধমকে থামিয়ে দেয়। ভাইয়া কোথায়? কি হলো বলো, ভাইয়া কোথায়? এই মেয়ে বলো, ভাইয়া কোথায়? এবার জিনিয়া যেন তেলে বেগুনে জ্বলে উঠে। আমি কি করে জানবো তোমার ভাইয়া কোথায়? সে আমাকে চিট করেছে, ঠকিয়েছে আমাকে বলেছে আমি নাকি 2টা ফ্লাইটে ইউকেতে ফিরে যাচ্ছি, অথচ এইটুকু কথা জিনিয়া এক নাগারে বলে থেমে যায়। বেশ লম্বা একটা দম নিয়ে নাক টানে। অন্তি অবাক হয় জিনিয়াকে প্রশ্ন করে, অথচ কি? জিনিয়া অন্তের দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। সে আমার ফিরে যাওয়ার টিকিট কেটেছে ঠিকই, অথচ নিজেরটা কাটেনি। মানে তোর যে আমাকে চিট করেছে। দুপুর 2টার ফ্লাইটে শুধু আমার জন্য স্লিপ বুক করা, অথচ প্যাসেঞ্জার লিস্টে তোর নাম নেই। ও ইউকেতে ফিরছে না আমার সাথে, শুধু নাটক করেছে। তিয়াস মুচকি এসে জিনিয়াকে জবাব দেয়, আমি আবার ভাইয়ের থেকে এমন কিছু আশা করছিলাম না। বাই দ্য ওয়ে, হ্যাপি জার্নি ডিয়ার। আর শোনো, তোমাকে যে আর কখনো আমার ভাইয়ের আশেপাশে না দেখি, বুঝলে? যাও, তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। ও, তুমি যা করেছো তার অনেক হিসাব নিকাশ বাকি আছে, আরেকদিন না হয় মিটিয়ে নেব। আপাতত তুমি যেতে পারো। জিনিয়ার আগে কটমট করতে করতে তিয়াসকে বলে, I hate your brother and also your family. আমি তোমাদের কখনো ক্ষমা করব না, কোনো দিনও না। এইটুকু বলেই জিনিয়া ব্যাগ হাতে নিয়ে কটকট করে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যায়। এদিকে অন্তি সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য তো বিদেশে যাচ্ছে না, তাহলে কোথায় যাচ্ছে সে? আর সকাল সকাল সবাইকে না জানিয়ে কোথায় বা হারিয়ে গেল? হঠাৎই অন্তির মাথা ঘুরে উঠে।
চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। অন্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ততক্ষণে তন্ময় আর অথয়ও সেখানে চলে এসেছে। অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আমাগো অন্তির কপালটাও অমনি হইল রে বৌমা। একেবারে গড় গড় করে কথাগুলো বলে নাক টানলেন অন্তির দাদি। অন্তি চোখ পিটপিট করে তাকায়। সবাই অন্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর অন্তির মা অন্তির মাথার কাছে বসে আছে। শুধু বসেই নেই, কেঁদে কেঁদে চোখের জল নাকের জল এক করে ফেলেছেন উনি। অন্তি একবার চোখ বোলায় গোটা ঘরটাতে। এটা অন্তির ঘর, তার পাশেই অন্তির দাদি হাত পা ছড়িয়ে বসে আছে। এয়ারপোর্টে অন্তি অজ্ঞান হয়ে গেলে পিয়াসার অথই অন্তিকে বাড়ি নিয়ে আসে। প্রায় ঘন্টা দুয়েক অন্তির সেন্স ছিল না। এরই মধ্যে ডাক্তারও এসেছিল, জানিয়ে দিয়ে যায় অন্তির মা হতে চলেছে। অন্তি নিজেকে গুটিয়ে নিয়ে একটু উঁচু হয়ে বসে। পিয়াসকে ডাক দেয়। পিয়াস অন্তির কাছে এগিয়ে যায়। ভাইয়া, উনি কোথায়? পিয়াস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তি আবার বেশ উদ্বিগ্ন হয়ে পিয়াসকে জিজ্ঞেস করে, উনি কোথায় ভাইয়া? বলো না প্লিজ। উনি কি সত্যি সত্যি আমাকে রেখে চলে গেছেন? আমার তো ওনাকে অনেক কিছু জানানোর ছিল। কথাগুলো বলেই অন্তি কাঁদতে থাকে। পিয়াস চুপ করেই আছে। অন্তি কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন বলে ওঠে, আর ন্যাকামো সহ্য হচ্ছে না আমার। নিজেই আমার ছেলেকে ঘর বাড়ি ছাড়া করে আবার এখন ঢং দেখাচ্ছে। দুদিন আগে মা তোকে আমি বললাম সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমার ছেলের কাছে ফিরে আসতে। তুই তো মুখের ওপর না না কথা শুনিয়ে দিলি, আবার সোজা বলে দিলি আর নাকি ফিরবি না। এখন আবার কি হলো তোর? আমার ছেলেকে নিরুদ্দেশ করে এবার স্বাদ মিটেছে তোর? তামাশা বেগমের এহেন আচরণ দেখে সবাই অবাক। অথয় কিছু একটা বলতে যাবে, তার আগেই অন্তির দাদি তামাশা বেগমকে বেশ জোরেই ধমক দিয়ে থামিয়ে দেন। তমা, এসব কি বলছিস তুই? অন্তি তোর ছেলের বউ, মানছি তার হয়তো দোষ আছে, তোর ছেলেরও তো কম দোষ নেই। অন্তি যেমন তাকে ভুল বুঝেছে, তোর ছেলেও তো তার ভুল ভাঙানোর চেষ্টাও করেনি, উল্টো তাকে আরো ভুল বুঝিয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবেই, তাই বলে একেবারে তালাক? এভাবে একটা মেয়েকে বিপদে ফেলে হঠাৎ করেই দেশান্তর হয়ে যাবে সে? তামাশা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। অন্তির দাদি একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, পিয়াস, তোমার ভাইকে ফোন করো। যতক্ষণ তাকে না পাও ফোন করেই যাও, তাকে তো জানাতে হবে। সব জানার পর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। মাঝখানে তামাশা বেগম আবার বলে ওঠে, আবার কিসের সিদ্ধান্ত? সব তো জলের মতো পরিষ্কার। আমার ছেলে তার বউকে তালাক দিয়ে গেছে, তাই আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। অন্তির দাদি এবার আরো বেশি ক্ষেপে যায়। আবার শুরু করলি তুই? এত বয়স হলো আর এইটুকুও জানিস না যে পোয়াতি অবস্থায় তালাক হয় না? তামাশা বেগম এবার একেবারে চুপ হয়ে যায়। আর বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। অন্তির দাদি আবার বলতে শুরু করে, বিয়ে দুজন মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। বিয়ে একটা পবিত্র বন্ধন, সামান্য একটা কাগজের সইয়ের এত ক্ষমতা নেই যে তা ভেঙে দিবে। আর যদি তুর্যর অন্তিকে তালাক দিতেই হয়, তবে সে ফিরে এসে সব নিয়ম কানুন মেনে, শরীয়ত মেনে তার তুর্যকে ফিরতে হবে। সামান্য ভুল বোঝাবুঝিতে তো আর বউ বাচ্চাকে ত্যাগ দিতে পারে না সে। অন্তির কানে বারবার বাচ্চা শব্দটার প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, বাচ্চা। খুব তাড়াতাড়ি সে বাচ্চার মা হতে চলেছে, আর তুর্য বাবা। অথচ যে বাবা হতে চলেছে সে নিজে জানে না এসবের কিছু, জানানোও হয়ে ওঠেনি অন্তির। অন্তির অভিমানগুলো ছিল বড্ড বেশি গভীর, আকাশ ছোঁয়া। সে যে প্রেগনেন্ট তা সে বেশ কয়েকদিন আগেই টের পেয়েছিল। বারবার তুর্যকে বলতে গিয়েও বলতে পারেনি। ওই যে অভিমান, অভিমান বড্ড শক্ত একটা জিনিস।
অন্তি না পেরেছে তুর্যকে জানাতে, না পেরেছে পরিবারের অন্য কোনো সদস্যকে এই বিষয়ে কিছু বলতে। সেদিনের পর থেকে তুর্য একেবারে নিখোঁজ। বন্ধু বান্ধব থেকে শুরু করে যত আত্মীয় স্বজন ছিল বাসার কাছে খোঁজ নেওয়া হয়ে গেছে, তবে তুর্যর কোনো খোঁজ নেই। ওইদিকে ওই দিনের প্যাসেঞ্জার লিস্টেও তুর্যর কোনো এন্ট্রি ছিল না। মাঝে কেটে গেছে প্রায় 8 মাস। অন্তির ভরা পেট। ইতিমধ্যে পিয়াসার অথইয়ের ব্যাপারে সব জানাজানি হয়ে গেছে। এবার তমসা বেগম সাফ জানিয়ে দেয় ওই পরিবারের কোনো মেয়েকেই সেই ঘরে তুলবে না। তবে তমসা বেগমের ওই কথায় পিয়াস দমে যায়নি। সে মাকে সরাসরি জানিয়ে দিয়েছে, আমার যেমন ছেলে হিসাবে তোমাদের প্রতি দায়িত্ব আছে, তেমনি মানুষ হিসাবে নিজের প্রতিও দায়িত্ব আছে। আমার ভালোবাসাকে নিয়ে ভালো থাকতে চাই, এটাই আমার নিজের প্রতি দায়িত্ব। তমসা বেগম আর কিছু বলেননি। তার এক ছেলেকে তিনি হারিয়েছেন, তার উপর আরেক ছেলেকে তিনি হারাতে চান না। তাই একরকম বাধ্য হয়ে অথইকে মেনে নেন। প্রভা এখন তন্ময়ের কাছে বড্ড অপরাধী। তন্ময় যেমন নিজের কাছে, ঠিক তেমনই। সব মিলে সবাই ভালো আছে, শুধু ভালো নেই দুইজন। একজন হলো অন্তি, আরেকজন তুর্য। অন্ত অপেক্ষায় আছে তুর্যর জন্য। একদিন তুর্য আসবে, এগুলোতে একটু পরিবর্তন আসে। তাতে কি, ভালোবাসা তো ভালোবাসাই হয়। কেমন আছো? কাকে বলবো? সবাই দিব্যি ভালো থাকা ভান করে আছে। কথা রেখো, কাকে বলবো? সবার কাছে একটা করে না রাখা কথার পাহাড়। কাকে বলবো? মনে রেখো, সবার হৃৎপিণ্ডে টাঙান কয়েক পুস্তক রঙিন মুখোশ। কাকে বলবো? তুমি হাত ধরতে জানো, সবার মুঠোভর্তি স্বপ্ন খুনের। কাকে বলবো? শুনতে পাচ্ছ? কেউ এখানে কান পেতে নেই। কাকে বলবো? ইচ্ছে হলে আসতে পারো, সবাই যাবার জন্য পা বাড়িয়ে প্রস্তুত। কাকে বলবো? দেখে যাও, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবার চোখে চওড়া প্রেমের রূপালী আকাশ। রুদ্র গোস্বামী। সন্ধ্যায় সোনালি সূর্যের দিকে তাকিয়ে কবিতার লাইনগুলো গড় করে আবৃত্তি করছিল তুর্য। মাঝে কেটে গেছে কয়েক মাস। মাস পেরিয়ে হয়তো বছরের ছুঁই ছুঁই কানাডার একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতার পেশায় নিযুক্ত সে। দেশের পাঠ চুকিয়েছে অনেক আগে। পরিবারে অন্য কোনো সদস্যের সাথে যোগাযোগ নেই তার। তবে পিয়াসের সাথে যোগাযোগ আছে। যোগাযোগ বলতে অর্থের যোগাযোগ। প্রত্যেক মাসের শুরুতেই তুর্য পিয়াসের ব্যাংক অ্যাকাউন্টে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করিয়ে দেয়। টাকাটা পিয়াসের প্রয়োজন। তুর্যর বেশ ধারণা ছিল সে আসার পরই হয়তো পিয়াস অথইকে বিয়ে করবে। যেহেতু পিয়াস সব স্টুডেন্ট, সেহেতু নিজের সংসার চালানোর ক্ষমতা তার নেই। এমনকি মাও তাদের মেনে নিবে না। তার উপর অন্তিরও তো একটা জীবন আছে। অন্তির পড়াশোনা, অন্তির বোনদের পড়াশোনা সবকিছুই তো অচল হয়ে পড়বে। তাই তুর্য যাওয়ার আগে সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। এদিকে পিয়াস খুব ভালো করে জানে মাস শেষে তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকাটা কে পাঠাচ্ছে। সে চেয়েও তুর্যর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। কি করে পারবে? তুর্য তো তার পুরানো নাম্বারটাও বদলে ফেলেছে। এদিকে পিয়াস প্রথম দিকে ভেবেছিল তুর্য হয়তো এদেশেই আছে, হয়তো অভিমান করে কোথাও লুকিয়ে আছে। তুর্যর পাসপোর্টটাও পিয়াস ভাইয়ের আলমারিতেই আবিষ্কার করেছিল। কিন্তু এটা যে ডেট এক্সপায়ার করা পাসপোর্ট, সেটা অবশ্য পিয়াস পরে বুঝেছিল। জিনিয়ার ফিরে যাবার 2 দিন পরে তুর্য চলে যায়। তবে এবার আর ইউকে নয়, সম্পূর্ণ নতুন জায়গায়। হয়তো সবকিছুর পরিকল্পনা তুর্যর অনেক আগে থেকেই করা ছিল। সব মিলিয়ে প্রায় 9 মাস হলো তুর্যর সাথে পরিবারের কারোরই যোগাযোগ নেই। আজ অন্তির জন্মদিন। এই দিনটা তুর্য কখনো ভুলতে পারে না। নার্সিংহোমের ছোট্ট দোলনায় সাদা দেওয়ালে মোড়ানো লাল টুকটুকে একটা পুতুল। তাকে প্রথম ছোঁয়া, চলে আসতে নিলে ছোট্ট ছোট্ট হাতে তুর্যর হাত জড়িয়ে নেওয়া, সব কিছুই তুর্যর স্মৃতিতে গেঁথে আছে। তাই চাইলেও তুর্য এই দিনটা ভুলতে পারবে না।
হয়তো এই কারণে অন্তিকে তুর্যর এত বেশি করে মনে পড়ছে। তুর্য চায়ও না কিছু বলতে, সে চায় ব্যর্থ প্রেমিকের মতো সারা জীবন প্রেমিকার স্মৃতি জড়িয়ে বেঁচে থাকতে। তুর্যর বাকি জীবন ভালো থাকার জন্য এই স্মৃতিগুলোই যথেষ্ট। মাঝে মাঝে তুর্যর ইচ্ছে করে চলে যেতে তার অন্তের কাছে, সব মান অভিমানের পাহাড় ভেঙে দিয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে অন্তিকে সাফ সাফ জানিয়ে দিতে, তুমি আমার, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও আমি তোমাকে সারা জীবন আমার ভুবন খাঁচায় বেঁধে রাখবো না, না চাইলেও। তবু তুর্য পারে না তার উপর অধিকার বোধ খাটতে। এসব আকাশ পাতাল চিন্তার মাঝে তুর্যর ফোনটা বেঁচে ওঠে। তুর্য আনমনির ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মৃদু কান্নার আওয়াজ। তুর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও কান্নার আওয়াজ যখন তীব্র হয় তখন তুর্য বেশ বুঝতে পারে এটা কার গলা ছিল। তুর্য তাৎক্ষণিক মনে পড়ে যায় এটা তো তার আগের নাম্বার। আজ হঠাৎই তুর্যর নাম্বারটা অন করতে ইচ্ছে করছিল, তাই করেছে। তুর্য বেশ গম্ভীর গলায় জবাব দেয়, অন্তু, কেমন আছিস? কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্রতম। অন্তু, অন্তু, কান্না থামাবি? তো 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 তুমি আমার ছেড়ে কে? অন্তে কথাগুলো আর শেষ করতে পারিনি, লাইনটা হঠাৎ করেই কেটে যায়। তুর্য কল ব্যাক করতে চেয়েও কি মনে হতেই ফোনটা আবার রেখে দেয়। লাইনটা কেটে যাওয়ায় অন্তের কান্নার বেগ আরো বেড়ে যায়। এদিকে অন্তে বাদ দিয়ে কল ব্যাক করলেও কলটা আর লাগছে না। অন্তে ফোন হাতে দ্রুত পায়ে নিচে নামতে থাকে, উদ্দেশ্য তিয়াসের কাছে যাওয়া। তিয়াস হয়তো আবার তুর্যর ফোনটা লাগিয়ে দিতে পারবে। তিয়াস নিচে ড্রয়িং রুমে বসেছিল। তন্ময়, প্রভা, তমসা বেগম আর সঙ্গে তিয়াসের বাবা সবাই এসেছে অন্তিদের বাসায়। সাথে আবার বেশ কিছু অতিথিও এসেছে। হাজার হোক, নতুন বউকে তো আর এমনি এমনি বাড়িতে নিয়ে যাওয়া যায় না। আজ প্রায় 6 মাস পর ছোট ছেলে আর ছোট বৌমাকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তমসা বেগম এক ছেলেকে হারিয়ে বেশ ভেঙে পড়েছেন। এখন তার অন্ধের দোষটি হলো তিয়াস ড্রয়িং রুমে বসে কথা বলা বলি করছিল। অন্তে একটু অসুস্থ থাকায় এইসব হইচই থেকে তাকে আলাদা করে রাখা হয়েছে। অন্তি দুতলায় তার ঘরটাতেই ছিল। অন্তি দ্রুত পায়ে নামতে গিয়ে হঠাৎ করে পা পিছলে সিঁড়ি বেয়ে পড়ে যায়। যদিও বেশ কটা সিঁড়ি বেয়ে নেমেই পড়েছিল অন্তি, তবে সে সেই কটা সিঁড়ি সে আর পার করতে পারেনি। চোখের সামনেটা সম্পূর্ণ ঝাপসা হয়ে আসে তার। ভরা পেট, তার উপর অল্প বয়স, নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছিল সে। অন্তি মেঝেতে চিত হয়ে পড়া মাত্র সেন্স হারিয়ে ফেলে। এদিকে সবাই আচমকায় এমন ঘটনা দেখে চমকে ওঠে। যে যার নিজ নিজ জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে যায়। কারোর মধ্যেই একটু নড়াচড়া করার মতো সামান্য ক্ষমতাও নেই। সবার ধ্যান ভেঙে গিয়ে তমসা বেগম চিৎকার দিয়ে ওঠে, আমার ছেলেকে তো হারিয়েছিস অনেক আগেই, তাকে ফিরিয়ে আনার শেষ সুযোগটাও কি এবার হারিয়ে ফেলবো? আল্লাহ! এতক্ষণে তিয়াসের ধ্যান ভাঙে। তিয়াস দ্রুত পায়ে ছুটে যায় অন্তের কাছে। এদিকে যে যার মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। একদল মানুষ কোনো কাজে না লাগলেও কানাঘুষো আর বিপদে পড়লে আগুনে ঘি ঢালতে পারে খুব ভালোভাবে। ছেলেকে তো হারিয়েছি অনেক আগেই, তাকে ফিরিয়ে আনার শেষ সুযোগটাও কি এবার হারিয়ে ফেলবো? আল্লাহ! এতক্ষণে তিয়াসের ধ্যান ভাঙে। তিয়াস দ্রুত পায়ে ছুটে যায় অন্তির কাছে। এদিকে যে যার মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। কেউ কেউ তো কানাঘুষো শুরু করে দিয়েছে। তাদের কথা মতো আজ বাদে কাল বউয়ের বাচ্চা হবে, অথচ ছেলে তো একবার বউকে দেখতেও এলো না। তার উপর অনেকেই তো কাঁদতে কাঁদতে হেদিয়ে মরছে। এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ছেলে তো বউ রেখে কোনো এক বিদেশি মেয়েকে নিয়ে ভেগেছে। একদল মানুষ কোনো কাজে না লাগলেও
কানা ঘুষো আর বিপদে পড়লে আগুনে ঘি ভালোই ঢালতে পারে, খুব ভালোভাবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই সেই একদল মানুষের খাতায় নাম লেখায় আমাদের খুব কাছের আত্মীয় স্বজনরা। আত্মীয় শব্দটা 3 অক্ষরের হলেও তার অর্থটা বেশ বৃহৎ। আত্মীয় হলো তারাই যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে। তবে বর্তমানে সম্পর্কগুলোর নাম একই থাকলেও অর্থগুলো পাল্টে গেছে। তিয়াসার অথই অন্তিকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। দুজন মিলেই রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। তমসা বেগম সাথে যেতে চাইলে তিয়াস স্পষ্ট জানিয়ে দেয়, না অন্তি তোমাদের কেউ হয় না, অন্তির বাচ্চা। তমসা বেগম শুরু করে দেয় তার ভুবন জুড়ানো ভাষণ। বাচ্চাটা কি অন্তির একার, নাকি ওই বাচ্চাটা আমার ছেলের? যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তখন আমিও হাসপাতালে যাব। এবার তিয়াস যেন রাগে ফেটে পড়ে। না অন্তি তোমাদের কেউ হয় না, অন্তির বাচ্চা। বেবিটা শুধুমাত্র অন্তির একার। ওদের উপর তোমার বা তোমাদের কারো কোনো অধিকার নেই। কি বললি? যা বলছি ঠিকই বলছি। আর এখানে তোমাদের বলতে তুমি আর তোমার আদর্শ ছেলেকে বুঝিয়েছি। এই যে এইটুকু বাচ্চা মেয়েকে এসবের মধ্যে একা ফেলে পালিয়ে গেছে। তিয়াস এবার নিজের রাগকে কিছুতেই সামলাতে পারছিল না। রাগে যেন তার গোটা শরীর কাঁপছিল। এদিকে অন্তি থেকে থেকে ব্যথায় কাতরাচ্ছে। তিয়াসকে তাড়া দিয়ে অথই বলে ওঠে, এসবের অনেক সময় পাবে, তবে তার আগে আপুকে তো হাসপাতালে নিতে হবে। তিয়াস এবার নিজেকে কিছুটা সামনে নিয়ে অন্তিকে নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে অবশ্য অথইও ছিল। তবে আরো অনেকে আসতে চাইলেও তিয়াস কারোর কথাই শুনেনি। এদিকে তখন অন্তির সাথে কথা বলার পর থেকেই তোর কেমন জানি খুব অস্থির লাগছিল। বারবার অন্তিকে দেখতে ইচ্ছা করছিল। অন্তির প্রতি কেমন একটা অদ্ভুত টান অনুভব করছিল তোর। যদিও এরকমটা আগে কখনো হয়নি, তবু কথায় আছে বুকের পাঁজরে যখন টান লাগে তখন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। অন্তিদের ওইখানে সন্ধে হলেও তোর এইখানে সকাল। ঠিক সকাল নয়, ভোরের মতো। বেলা গড়িয়ে সময় পেরিয়ে যাচ্ছে। তোর এখনো একইভাবে সূর্যটার দিকে তাকিয়ে আছে। তবে তার চোখ কেন যেন ক্ষণিকের জন্য ক্লান্ত হচ্ছে না। বার দুয়েক অফিস করে তাকে খাওয়ার জন্য ডেকে গেলেও তুর্যর কোনো হেলদোল নাই। তুর্যর বুকে এক অচেনা ঝড় সবকিছু এলোমেলো করে দিচ্ছে। এলোমেলো করে দিচ্ছে তুর্যর ভিতরটাকে। তুর্যর অন্তরাত্মা তুর্যকে বলছে ফিরে যেতে তার প্রিয়সীর কাছে। তবে শত চাওয়া পাওয়ার মাঝেও চন্দ্রবিন্দুতে কোথাও একটা কিন্তু থেকেই যায়। যে কিন্তু শেষ পরিণতি বোঝার মতো বোধ এখন আর তুর্য নাই। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর তুর্য অবশেষে সিদ্ধান্ত নেয় প্রিয়সীর কাছে তাকে ফিরতেই হবে। অন্তত এক রাতের জন্য হলেও ফিরতেই হবে তাকে। এদিকে কয়েক ঘন্টা পার হয়ে গেছে। অন্তির লেবার পেন উঠছে না। আবার কেন ফিরছে না? বার কয়েক দুচোখ মেলে তাকালেও পরক্ষণে আবার নিপিয়ে পড়ছে। ডক্টর সাফ জানিয়ে দিয়েছে তাকে সিজার করতেই হবে। কিন্তু তমসা বেগম তাতেও নারাজ। একটুকু মেয়ের পেট কেটে তাকে সারা জীবন অকেজো করে রাখবে নাকি? ভবিষ্যতে তো আরো ছেলেপিলে হবে নাকি? তখন কি হবে? একবার সিজার মানেই তো সব গেল। তার উপর সিজার করা বাচ্চা কাচ্চা নাকি ভালো হয় না। এইসব পুরানো বলি আওড়াতে ব্যস্ত তিনি। এদিকে তিয়াস ব্যস্ত অন্তি নামের ছোট্ট বোনটাকে বাঁচাতে। মায়ের মুখে মস্ত বড় তালা ঝুলিয়ে দিয়ে তিয়াসই অন্তির লিগাল গার্জিয়ান হিসাবে হসপিটালের অফিসিয়াল পেপার সাবমিট করে। এদিকে আবার নতুন বিপদ, ব্লাড লস হয়েছে। আবার পিচ্ছি মানুষ সবাই শরীরে ব্লাডের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। অন্তির ব্লাড গ্রুপের সাথে কারোর ব্লাড গ্রুপই মিলছে না। ব্লাড অ্যারেঞ্জ না হওয়া পর্যন্ত অপারেশনও স্টার্ট হবে না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ব্লাড ডোনার নিজেই এসে হাজির। ব্লাড ডোনার আর কেউ নয়, স্বয়ং প্রভা।
প্রভাকে দেখে প্রথমে তিয়াস, অথৈ আর তমসা বেগম তিনজনই অবাক হয়। যে মেয়ে অন্তিকে একেবারে সহ্য করতে পারত না, অন্তির নামে তিনি দুবার গালমন্দ করত, অন্তিকে সরানোর জন্য আবার বোনের সঙ্গ দিয়ে এত কাণ্ড করলো, তার মধ্যে হঠাৎ এত পরিবর্তন। তবে প্রভা কোনো দিকে গ্রাহ্য না করে নিঃশব্দে সোজা ডক্টরের কাছে চলে যায়। অন্তির প্রয়োজন মতো রক্ত দিয়ে আবার নিঃশব্দে হসপিটাল থেকে বেরিয়েও যায়। একেই তো প্রভা কারোর সাথে নিজে চেঁচিয়ে কথা বলেনি, তারপর শাশুড়ি মা কথা বলতে আসলেও তাকে এড়িয়ে গেছে। কোনো কথার উত্তর না দিয়ে কটকট করে হসপিটাল থেকে বেরিয়ে যায় সে। প্রভা ভাবির মধ্যে এত পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না তিয়াস। এপাশ ওপাশ পায়চারি করতেই করিডোরে এক পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা তন্ময়ের দিকে তিয়াস তন্ময়ের কাছে এগিয়ে যেতেই তন্ময় একরকম চমকে যায়। তার ধারণা অন্তির এই দশার জন্য সেই দায়ী, তাই তার ভিতরে অপরাধ বোধ তাকে এই অবধি টেনে এনেছে। তিয়াস বড় ভাইয়ের সাথে কথা বলে আবার একটা নতুন সত্য আবিষ্কার করে। ঠিক সত্য না, একটা রহস্য, প্রভা ভাবির এত উদার হওয়ার রহস্য। তন্ময় একরকম জোর করেই প্রভাকে এই অবধি টেনে নিয়ে এসেছে। অন্তির ব্লাড ডোনার না পাওয়ায় প্রভাকে এখানে এনে জোর করে ব্লাড ডোনেট করিয়েছে সে। তাছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না তাদের। এবার তিয়াসের কাছে প্রভার এত উদার হওয়ার ব্যাপারটা পরিষ্কার হলো। এদিকে অথৈ বার চারেক দুজন নাম্বারে ডায়াল করেই যাচ্ছে। প্রথমবার ফোনটা লাগলেও পরের বারগুলোতে নট রিচেবল এর বন্যা বয়ে যাচ্ছে। গোটা রাস্তা অন্তির যতবারই জ্ঞান ফিরেছে ততবারই আধবলিতে তুর্যর নাম নিয়েই গেছে সে। তুর্যকে ফোন করে বারবার হতাশ হওয়া অথৈ আশা ছেড়ে দিলেও চেষ্টা ছাড়ছে না। যেখানে বোনের জীবন নিয়ে প্রশ্ন, সেখানে এত সহজে হাল ছাড়লে কি চলে? না, কখনোই না। অথৈ আবার তুর্যকে ফোন করতে যাবে, তখনই টিয়া শেষে অথৈয়ের হাত থেকে ফোনটি কেড়ে নেয়। অনেক তো হলো, এবার অন্তত ক্লান্ত হও। মানে? কি লাভ বারবার ফোন করে? আপু চায় তুর্য ভাইয়াকে, আর তাছাড়াও সে তো বাচ্চার বাবা, তারও তো জানার অধিকার আছে। অধিকার মাই ফুট, অধিকার এমনি এমনি জন্মায় না, অধিকার অর্জন করে নিতে হয়। আজ থেকে অন্তির জীবনে তুর্য নামে কোনো অস্তিত্বই থাকবে না। কি বলছে এসব? অন্তিরা একাই বাঁচতে পারে, তাদের বাঁচার জন্য এমন ভালোবাসার প্রয়োজন পড়ে না। তিয়াস এইটুকু বলে পিছন ফিরে তাকাতে অপারেশন রুম থেকে ডক্টর বেরিয়ে এসে তিয়াসের সামনে দাঁড়ায়। মিস্টার তিয়াস, মিসেস অন্তি মাহমুদের বাড়ির লোক তো আপনি, তাই না? সময় মানুষের জন্য অপেক্ষা না করলেও মানুষকে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। মানুষকে অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য। যদি মানুষ সময়কে থামিয়ে রাখতে পারত, তাহলে হয়তো মানুষকে দুঃখের পাঠ কখনোই পড়তে হতো না। কিন্তু আফসোস, সময়ের চাবিকাঠি কারোর হাতেই নেই। সে নিজের গতিতে বয়ে চলেছে, কখনো ভালো তো কখনো খারাপ। এদিকে সময়ের স্রোতে গা ভাসিয়ে অন্তি পার করে ফেলেছে তার বিবাহিত জীবনে 5টি বছর। আজ তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। দিনটা অন্য মেয়েদের কাছে যেমন স্পেশাল হয়, অন্তির কাছে তার চেয়ে অনেক বেশি। অন্তির জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় শুরু হয়েছিল এই দিনটার মাধ্যমে। তবে সব ভালো খারাপের মধ্যে দিয়ে সবাইকে ঘুরে দাঁড়াতে হয়। অন্তিও সেই চেষ্টাই করছে। অন্তি এখন মেডিকেল কলেজে ডক্টরি পড়ছে। আপাতত সে 3য় বছরের স্টুডেন্ট। অন্তি তাড়াতাড়ি ক্লাস শেষ করে একরকম ছুটেই বাড়ি আসছিল। ক্লাসে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। বাড়িতে একজন তার জন্য অপেক্ষা করছে। সময়ের একটু এদিক ওদিক হলেই অন্তিকে একেবারেই নাজেহাল করে ছাড়বে। অন্তি তাড়াতাড়ি বাড়িতে এসে দরজায় বেল বাজাতেই অর্ণা, মানে অন্তির একেবারে ছোট বোন, দরজা খুলে অন্তির সামনে দাঁড়ায়। চুলগুলো একেবারে এলোমেলো হয়ে আছে।
গালে বাঁ পাশটায় 2 আঙ্গুলের আঁচড়ের দাগ। অন্তি অর্ণার গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, অনা, তোর গালে কি হয়েছে? অনা কাঁদো কাঁদো মুখ করে অন্তিকে উত্তর দেয়, আপু, তোর আসতে দেরি হচ্ছিল বলে আমি একটু ওর কাছে গেলাম। ভাবলাম হয়তো রাগটা কমেছে। আমি গিয়ে দেখলাম তুই গাল ফুলিয়ে বসে আছে। তারপর আমি ওকে একটু খেলতে ডাকলাম, ও এলো না। আমি ওকে একটু মজা করেই বললাম না খেললে ওর সব আইসক্রিম খেয়ে নিব। তারপরেই ও বাঘের মতো আমার দিকে এগিয়ে এসে আমাকে আঁচড়ে দিল। কথাটা বলে অর্ণা আবার কেঁদে দেয়। অন্তি মুচকে এসে অর্ণাকে কাছে টেনে নেয়। তোর কি দরকার ছিল ওকে রাগানোর? আমি আবার রাগ করলাম কই? তোর মেয়ে তো সবসময় রাগ নাকের ডগায় উঠে থাকে। কিছু বললেই রাগগুলো দুম করে নাক থেকে মাথায় চলে যায়। একদম বাপকা বেটি হয়েছে। তুর্য ভাইয়া তো এমনই ছিল, একটু রেগে গেলে আগুন হয়ে যেত। অর্ণা কথাটা বলেই জিভে কামড় দেয়। কি বলতে কি বলে ফেললো সে। তোর অন্তি আর কথা না বাড়িয়ে অর্ণাকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরে। অন্তির মেয়ে তিতির 4 বছর বয়স। সেদিন অনেক কমপ্লিকেশনের মাঝে তিতিরের জন্ম হয়। আল্লাহ না চাইলে হয়তো সেটা সম্ভব ছিল না, তবে আল্লাহ মাঝে মাঝে মানুষকে নিজের হাতেই অনেক কিছু দেন। অন্তিকেও দিয়েছে বেঁচে থাকার একটা নতুন মানে। সব খারাপের সাথেই কিছু কিছু ভালো থাকে, যা খারাপগুলো থেকে পাওয়া খারাপ লাগাগুলোকেও আড়াল করে দেয়। অন্তের জীবনে তিতিরও অন্তের জীবনে তেমনই একজন। এদিকে অর্ণা সবে 7ম শ্রেণীতে উঠেছে। সেই সুবাদে অর্ণা আর তিতিরকে সমানই ধরা হয়। আবার এই বাড়িতে সবচেয়ে লড়াকু দুজনেই। সবসময় দুজন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আবার দিন শেষে দুজনের কেউই কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। অন্তি অর্ণাকে সাথে নিয়ে ঘরের ভিতরে যেতেই দেখে তিতির বারান্দার রকিং চেয়ারে বসে বসে দোল খাচ্ছে। অন্তিকে ঘরে আসতে দেখে তিতির মুখ ঘুরিয়ে নেয়। ছোট খালামণি, তুমি মাম্মামকে বলে দাও। মাম্মাম কি ভুলে গেছে যে আজকে তার তিথি পাখি স্কুলে ইউনিফর্ম নিয়ে যাওয়ার কথা ছিল? অর্ণা একটু নাক টেনে তিতিরকে বলে, আমি দিদির সাথে কথা বলবো না, আমি খুব রাগ করেছি। অন্তির সাথে সাথে মনে পড়ে। তিতিরের জেতে অন্তি তিতিরকে একটা কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসে ভর্তি করে দিয়েছে। আপাতত অথয় তিতিরের স্কুলে টিচার হিসেবে কাজ করছে। সেই সুবাদে পুচকে তিতিরের ভর্তিতে কোনো সমস্যা হয়নি। অন্তি তিতিরের কাছে গিয়ে তিতিরকে জড়িয়ে ধরে। মামামের সব মনে, দেখো আমি এটা কি এনেছি। কথাটা বলেই তিতিরের দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। তিতির খুশি হয়ে ব্যাগটার দিকে হাত বাড়াতেই অন্তি হাত সরিয়ে দেয়। ছোট খালামণিকে সরি বলো, বলো বলো। খালামণি ব্যথা পেয়েছে, দেখো দেখো। তিতিরকে আঙুল দিয়ে অর্ণার গাল দেখিয়ে দেয়। তিতির সাথে সাথে অর্ণার কোলে লাফিয়ে উঠে অর্ণার গালে গুনে গুনে 5টা চুমু দেয়। খালামণি, তোমাকে দুধ দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। সাথে সাথে অর্ণাও হেসে তিতিরকে জড়িয়ে ধরে। এদিকে এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে বাইরে বেরিয়ে আসে তুর্য। কোনে কোনে 5 বছরের কাছাকাছি সময় সে এদেশ থেকে দূরে সরে আছে। বলতে গেলে নিজের পরিবার পরিজন সবকিছুর থেকে দূরে সরে আছে সে। দূরে বললে ভুল হবে, সবকিছুকে ত্যাগ করে ওই অচেনা শহরে পা রেখেছিল সে। আজ আবার এই চেনা শহরে ফিরতে হচ্ছে তাকে। তবে এই শহরে আবার ফিরে এলেও পরিবারের কাছে ফিরবে কিনা সেই নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে আছে সে। যদিও নাইট শিফটের ফ্লাইট ছিল, তাই তুর্য সরাসরি বাড়ি না গিয়ে একটা হোটেলে ওঠে। মূলত বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্সে তাকে অ্যাটেন্ড হতেই হবে। একেবারে বাধ্য বলেই তুর্য এই চেনা শহরে আবার পা রাখল। আজ তিতিরে 1ম দিন স্কুলে। অদ্ভুতভাবে আজ স্কুলে এক বিশেষ প্রোগ্রাম আছে। অন্তি তিতিরকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে
অথয়ের সাথে কথা বলে নিজে রওনা হয়ে যায় ক্লাস অ্যাটেন্ড করতে। ক্লাস শেষ করেই আবার ফিরে আসবে। অন্তি অবশ্য এরকম অনুষ্ঠানে থাকতে চায়নি, কিন্তু তিতিরের জিদের সামনে অন্তিও দাঁড়াতে পারে না। এদিকে এসে থেকেও একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি তুর্য। অতীত যে বড় সর্বনাশা, চাইলেও কি তাকে মুছে ফেলা যায়? তুর্যর এক মন বলছে অন্তিকে একবার দূর থেকে হলেও দেখে আসতে। হয়তো তার কাছে যাওয়া যাবে না, হয়তো তাকে ছুঁয়ে দেখা যাবে না, তবু একবার চোখে দেখা তো দেখা যাবে। অন্তত দৃষ্টির পিপাসা তো মিটবে। কিন্তু তুর্য চাইলেও এই সিদ্ধান্ত নিতে পারছে না। অন্তিকে অন্য কারোর সাথে দেখার মতো ক্ষমতা তার নেই। যদি সাগর অন্তির সাথে দেখা না করতে দেয়, কিংবা অন্তি নিজে থেকেই আড়ালে থেকে যায়, তখন এই মুহূর্তগুলোর সম্মুখীন হওয়ার সাধ্য তুর্যর নেই। তাই এমন দোকানা সকালে তুর্য কফি হাতে দাঁড়াতে তুর্যর ক্লাস ফ্রেন্ড এসে হাজির। কনফারেন্সে তাকেও ইনভাইট করা হয়েছে। তুর্য বেস্ট ফ্রেন্ডকে দেখে বেশ খুশি হয়। অনেকদিন পর তোর সাথে দেখা। প্রায় 3 বছরের মতো। লন্ডনে একটা সেমিনারে দেখা হয়েছিল, অবশ্য ফোনে তো যোগাযোগ আছে। তা ঠিক। তো আজ সারাদিন কি করছিস? সেমিনার কনফারেন্স তো বিকেলে। কিছুই না, নাথিং, আপাতত বসেই আছি। তাহলে চল। কোথায়? আমার বইয়ের ছোট্ট স্কুলটাতে। কিসের স্কুল? ভুলে গেলি? ওর শখ মেটানোর জন্য একটা ছোট্ট কিডস স্কুল খুলে দিয়েছিলাম। অবশ্য আজ স্কুলটা বড় হয়ে গিয়েছে। তবুও বাই দ্য ওয়ে, আজ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, সাধারণভাবে আমাকে যেতেই হবে। ভাবলাম তুইও চল একবার। ফাংশনে গেস্ট হিসাবে অ্যাটেন্ড করলে তোরও ভালো লাগবে। আফটার অল ইউ লাভ কিডস। তুর্য হেসে বলে, কিডস? চলে যাওয়াই যায়, গেলে অবশ্য মন্দ হয় না। তাহলে রেডি হও ম্যান। অনলি 5 মিনিটস। ডান। বাহ, তুমি তো বেশ ভালোই আছো দেখছি। স্বামী, সন্তান, হ্যাপি ফ্যামিলি। মানে? অন্তু, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? অন্তি অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যর দিকে। তুর্যর চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। স্কুল অডিটোরিয়ামে সবাই বসে আছে। অথই তিতিরের হাতে ইয়া বড় একটা চকলেট ধরিয়ে দিয়ে তিতিরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটু ওদিকে তার ক্লাসের বাচ্চাদের কাছে যায়। বাচ্চারা বেশ হইচই করছিল, তাদের শান্ত করতে হবে। এদিকে অন্তি আবার দেরি করে ফেলেছে তিতিরের কাছে। তিতির তো নাক মুখ কালো করে বসে আছে। অনেকক্ষণ মেজো খালামণিকে না দেখতে পেয়ে ছোট্ট তিতির এদিক ওদিক তাকায়। এবার একটু ঘাড় ঘোরাতেই চোখ পড়ে দরজার দিকে। সেখানে আরো কিছু বাচ্চাদের সাথে ফুল হাতে নিয়ে অপেক্ষা করছিল অথই। তিতির খালামণিকে দেখে গুটি গুটি পায়ে চেয়ার থেকে নেমে গ্যালারি পার করে দরজা বরাবর খালামণিকে উদ্দেশ্য করে দৌড় দেয়। তখনই এন্ট্রি হয় তুর্যর। ছোট্ট তিতির ছুটি দূরে দূরে দৌড়ানোর সময় কোনো দিকে তাকায় না, তাই অসাবধানতায় ধাক্কা খায় তুর্যর সাথে। সাথে সাথে উপর হয় ধপ করে নিচে পড়ে যায়। তিতির নিচে পড়তেই হাতের চকলেটটা নিচে পড়ে যায়। তিতির পায়ে ব্যথা পেয়েছে, হাতও ছিলে গেছে। এদিকে তুর্য নিচু হয়ে তিতিরের সামনে বসে পড়ে। সরি, বেশি ব্যথা পেয়েছো? আমি আসলে দেখতে পাইনি। আর তুমিও তো এভাবে কেউ দৌড় দেয় নাকি? খানিকক্ষণ চুপ থেকে তিতির একবার মাটিতে পড়ে থাকা চকলেটটার দিকে তাকালে লাল হয়ে যাওয়া হাঁটুর দিকে। এবার সে তুর্যর দিকে তাকিয়ে ফুল স্পিডে কান্না জড়ে দেয়। এতক্ষণ কাজে ব্যস্ত থাকা অথয়ের কানে তিতিরের গলা যায়। অথই একরকম ছুটে ছুটেই আসে তিতিরের কাছে। ততক্ষণে তিতিরকে তুর্য কোলে তুলে নিয়েছে। নানা রকম কথা বলে তাকে চুপ করানোর চেষ্টা করছে। আর তিতির চকলেট মাখানো হাতে তুর্যর কলার জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। মাঝে মাঝে দু একটা কিল ঘুষিও মারছে। সবাই তো অবাক এত তুর্য তিতিরের কাণ্ড দেখে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে অথই।
সে যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না, তার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এদিকে তুর্য আর দিদিরকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। অথই ভিড় ঠেলে দিদির কাছে যায়। অথই গুটি গুটি পায়ে তুর্যর পাশে এসে দাঁড়ায়। এদিকে তুর্য ব্যস্ত ছোট্ট তিতিরকে সামলাতে। অথইকে দেখে তিতির আরো জোরে চিৎকার করে ওঠে। ও খালামণি, ও খালামণি, দেখো না, এই লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার চকলেটটাও ফেলে দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। কথাগুলো বলে আবার কাঁদতে শুরু করে দিদি। এদিকে তুর্য অথইকে দেখে কি বলবে বুঝতে পারছিল না। অথই, তুই ভালো আছিস? আর এই পিচ্চিটা, ওকে চিনিস তুই? বিন্দু খালামণি, এই পয়সা আঙ্কেল তো খুব বোঝে। এইটুকু বলেই দিদির অথয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে তুর্য আবার দিদিকে কোলে জড়িয়ে নেয়। কি হলো অথই, কথা বলছিস না কেন? এই পিচ্চিটাকে? তুর্য ভাইয়া, তুমি তুমি কেমন আছো? আর তিতি, আমাদের তিতি পাখি, আরও তো। অথই এইটুকু বলতেই দিদি চিৎকার দিয়ে ওঠে। মাম্মাম, দেখো, এই পয়সা আঙ্কেলটা আমাকে ব্যথা দিয়েছে, আবার আমাকে হাত দিয়ে বেঁধে রেখেছে, মেজো খালামণির কাছে যেতেও দিচ্ছে না। এই বলে দিদি তুর্যর কোলে লাফালাফি শুরু করে দেয়। এবার তুর্যর হাতে বাঁধন আলগা হয়ে আসে। তার সামনে যে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, যাকে একবার দেখার জন্য কত অপেক্ষা প্রতীক্ষা। তুর্য ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে অন্তিও বরফের মতো জমে গিয়েছে। দিদি তুর্যর কোল থেকে নেমে সোজা অন্তির কোলে লাফিয়ে ওঠে। আপাতত তাদেরকে ঘিরে উৎসুক জনগণ হা করে তাকিয়ে আছে। তাদের কাণ্ড কারখানা কারোরই মাথায় ঢুকছে না। এদিকে তুর্যর বন্ধুও অন্তিকে এভাবে বাচ্চা হাতে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, যেহেতু সে তুর্য অন্তের ব্যাপারে শুরু থেকেই সবচেয়ে অবগত। ঘটনাটা সেখানে থামিয়ে দিয়ে দুজন নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে। এদিকে দুজনের বুকে এক অজানা প্রবল ঝড় সময়ের সাথে নিজ গতি বাড়িয়ে চলেছে। অবশেষ অনুষ্ঠান শেষ করে অন্তি অথই তিতিরকে নিয়ে চলে যেতে নিলে তুর্য এসে তাদের পথ আটকায়। অন্তির হাত ধরে টেনে নিয়ে যায় মঞ্চের পেছনে লোকচক্ষুর আড়ালে। তখন অবশ্য তিতির অন্তির কোলে ছিল। তুর্য যখন অন্তির হাতের টানা শক্ত করে ধরে তখন তিতির তুর্যের হাত খামচে দেয়। পয়সা আঙ্কেল, তুমি আমাকে ব্যথা দিয়েছো, এখন আমার মাম্মামকেও ব্যথা দেবে? তুর্য তিতিরের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। এখন সে অন্তিকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেও তাদের কথা গ্রাহ্য করার মতো মন মানসিকতা তার নেই। এদিকে অন্তি আরো নিজেকে গুটিয়ে নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এবার তুর্যর প্রথম প্রশ্ন ছিল, তুমি খুব ভালো আছো তাই না? অন্তি এমন প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না। অন্তি ভেবেছিল তুর্য হয়তো তাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা তো অন্য কিছু, বাচ্চা সম্পর্কে। তবে এমন প্রশ্ন মোটেও সে আশা করেনি। অন্তি থতমত খেয়ে যায়। অন্তিকে এমন আমটা আমটা করতে দেখে তুর্য মুচকি হাসে। এই হাসিটা ছিল একরকম, যাকে বলে ঠোঁটে হাসি অন্তরে বিষ। অন্তিকে হালকা করে ধাক্কা দিয়ে তুর্য বলে ওঠে, বাহ, তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি বেশ ভালোই আছো। স্বামী, সন্তান, হ্যাপি ফ্যামিলি, যাকে বলে ভরা সংসার। মানে? বন্ধু, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? আমি তো পারিনি স্বার্থপর হতে, আমি তো পারিনি একটা মুহূর্তের জন্য তোমাকে বলতে। তাহলে তুমি কেন হলে, কেন ভুলে গেলে আমাকে? এরকম একটা সংসার, বাচ্চা, তুমি, আমি আর আমাদের এরকম একটা মেয়ে তো আমাদেরও থাকতে পারতো। তুমি কি সব ভুলে গেছো? কি বলেছি আমি? কিছু বলিনি। না তোমার কথা, না তোমার সাগর ভাই। ও সরি, এখন তো আর সে তোমার ভাই নেই, অন্য কিছু। তুর্য, তুমি সেই দিন মানে সেই রাতের কথা ভুলে গেছো? ও তো তিতির, ও তো। কিসের রাত দিনের কথা বলছো তুমি? এবার অন্তি একটা ঢোক গিলে চোখের পানি মুছে তুর্যকে জবাব দেয়, আপনি হয়তো আমাকে ভোলেননি,
তবে আপনার জীবনে আমার গোটা অস্তিত্বটাকেই ভুলে গিয়েছেন। কি? দয়া করে আমার সাথে এমন অসভ্যতা করবেন না, না হলে আমি লোক ডাকবো। ভুলে যাবেন না আমি আপনার এক্স ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সেই সুবাদে আমাদের উপর আপনার কোনো অধিকার নেই। কথাটা বলে অন্তি তিতিরের হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে। তিতির এতক্ষণে ভয় জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়েছিল। অন্তি তিতির গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনে দিকে যে তাদের জন্য অপেক্ষা করছে এক নতুন ভোর। এদিকে তুর্য দেওয়ালের সজোরে বাড়ি দিয়ে চিৎকার করে বলে, ডিভোর্স মাই ফুট ইউ ড্যামেন। সম্পর্কের গুরুত্ব মানুষের চেয়ে বেশি কে বা বোঝে। তবে সমস্যা হলো কখনো কখনো এই মানুষই সম্পর্কগুলোকে এতটাই জটিল করে ফেলে যে তখন সম্পর্কগুলোকে পর্বত সমান ভার মনে হয় এই সম্পর্কহীন আনারী জীবনটাই হয়তো মুক্তির একমাত্র পথ। অন্তির অবস্থাও হয়েছে ঠিক একই মতো। এতদিন সে অপেক্ষা করছিল তুর্যর জন্য, কবে তুর্য ফিরবে, আর কবে তার কাছে ক্ষমা চাইবে, আর কবে বা সবকিছু গুছিয়ে নেবে। অথচ এখন তাদের সম্পর্ক এতটাই জটিল থেকে জটিলতর রূপ নিয়েছে যে তারা দুজনের কেউই চেয়েও সবকিছু আগের মতো করতে পারছে না পারছে হারানোর সময়গুলোকে ফিরিয়ে আনতে। অন্তি যদি পারতো তাহলে সময়টা বদলে ফেলতো, ফিরে যেত সেই সুন্দর সাজানো গুছালো সম্পর্কে যেখানে তুর্য নিজের বুক পেতে রাখতো আর অন্তি সুযোগ বুঝে লাফিয়ে পড়তো সেই উন্মুক্ত বুকে। আর তুর্য সে তো ব্যস্ত থাকতো তার প্রিয়তমাকে শক্ত করে হৃদয়ের মাঝে। এদিকে তুর্য তুর্যর জায়গায় ঠিক, ওদিকে অন্তি অন্তির জায়গায় ঠিক। যে যার নিজ নিজ জায়গায় নিজের ভুলগুলো দেখতেই পাচ্ছে না। মানুষ এমনই হয়, কেউ নিজের দোষ দেখতে পায় না, সবাই অন্যের দোষগুণ নিয়ে মেতে থাকতে পছন্দ করে। এদিকে ছোট্ট তিতির পড়ে গেছে এক অদ্ভুত চিন্তায়। তার ছোট্ট মাথায় এসবের কিছুই ঢুকছে না। স্কুলে পৌঁছা আঙ্কেলের সাথে মামামের অমন ঝগড়া, আঙ্কেলটা আবার মামামের হাতেও ব্যথা দিয়েছে। এদিকে আবার আঙ্কেলের সাথে ঝগড়া করে এসে মামামও সেদিকে কেড়েই যাচ্ছে। এইসবের অর্থ কি? ছোট্ট তিতির বারবার একে ওকে প্রশ্ন করছে, আবার মাম্মামকেও সরাসরি প্রশ্ন করছে, তবে কেউ তাকে কোনো উত্তর দিচ্ছে না। এদিকে তমসা বেগম ছেলে ফেরার খবর পেয়ে সরাসরি হোটেলে হানা দিয়েছে। যে করেই হোক ছেলেকে তার বাড়ি ফিরিয়ে আনতেই হবে। তমসা বেগম হোটেলে গিয়ে কেঁদে কেটে বান এনেছে। মায়ের কান্নার কাছে অবশেষে তুর্য পরাজিত হয়ে বাড়ি ফিরে আসে। বলতে গেলে তুর্য নিজে থেকেই বাড়ি ফিরতে চেয়েছে অন্তির কারণে। তুর্যকে নিয়ে তমসা বেগম বাড়ি ফিরতেই তুর্যকে দেখে সবাই অবাক, সবচেয়ে বেশি অবাক তিয়াস। তুর্য সবার সাথে কুশল বিনিময় করে তিয়াসের কাছে এগিয়ে যেতেই তিয়াস তুর্যকে এড়িয়ে যায়, একটু অবাক হয়। আবার তিয়াসের কাছে এগিয়ে যেতেই তিয়াস তুর্যকে সোজা সাপটা জবাব দেয়, আমি তোমার কাছে অনেক ঋণী। শুধু আমি কেন, আমি অন্তু আর মামার গোটা পরিবার তোমার কাছে অনেক ঋণী। তুমি নিশ্চয় সেই ঋণের শোধ তুলতে এসেছো। তুর্য একটু অবাক হয়ে তিয়াসকে উত্তর দেয়, কিসের ঋণ? ভাই কি বলছিস এসব? যা সত্যি তাই বলতেছি। আমি একটা চাকরির চেষ্টা করতেছি, যদি সে চাকরি হয় তাহলে আর তোমাকে টাকা দিতে হবে না। কি? যাদের তুমি স্বীকারই করো না তাদের খরচ দিবে কেন তুমি? মানে? তমসা বেগম দুই ভাইয়ের কথাবার্তা সেখানেই থামিয়ে দেন। তিয়াস আর কথা বাড়ায় না। অথয়ের মুখে স্কুলের ঘটনাটা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণটা সে শুনেছে। তিয়াস এই মুহূর্তে আর তুর্যর সাথে কথা বাড়ায় না, হনহনিয়ে বেরিয়ে যায়। একেই তো সে তুর্যর ওপর বড্ড অভিমান করে আছে, তার উপর অন্তির আর তিতিরের সাথে এমন অন্যায় বেচারা তিয়াস কিছুতেই মানতে পারছে না। তিয়াসের এমন ব্যবহারে তুর্য ভীষণ ঘেটে আছে। যে তিয়াস ভাই বলতে অজ্ঞান, সেই তিয়াসই এতদিন পর ভাইকে দেখেও না দেখার ভান করছে। ব্যাপারটা
ব্যাপারটা দুজন বড্ড চোখে লাগে। রাতের ডিনারটাও তিয়াস নিজের ঘরে করেছে। তুর্য কোনো রকমে একটু খেয়ে সোজা তিয়াসের ঘরে যায়। তুর্যকে ঘরে আসতে দেখে অথই মাথায় ঘোমটা টেনে নেয়। অথয়ের এমন আচরণে তুর্য একটু মুচকে হাসি দেয়। অতই তুই অনেক বড় হয়ে গেছিস, তোরা দুজনে অনেক বড় হয়ে গেছিস। অথয়কে কিছু বলতে না দিয়ে তিয়াস নিজেই বলে ওঠে, পরিস্থিতি মানুষকে বড় করে দেয়। যাই হোক, তুমি হঠাৎ আমার ঘরে কেন আসতে পারি না? অবশ্যই, কিছু বলবে? তুর্য তিয়াসের কথার উত্তর দিতে গিয়েও থেমে যায়। অথয়ের দিকে তাকায়। অথয় আর সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। তোমরা কথা বলো, আমি আসছি। অথয় বেরিয়ে যেতেই তুর্য তিয়াসকে নিয়ে বারান্দায় চলে যায়। একটা সিগারেট ধরায়। কেমন আছিস? কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা একদমই না। বড্ড অভিমান করে আছিস তোরা আমার উপর, তাই না? তুমি কি অভিমান না করার মতো কিছু করেছ? অতটুকু একটা মেয়েকে ওই অবস্থায় ফালিয়ে রেখে তুমি কি করে পালিয়ে যেতে পারলে ভাই? তুমি নাকি ওকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুই কি অন্তির কথা বলছিস? অন্তি ছাড়া আর কেই বা আছে যে তার কথা বলবো? ও ভালো আছে, দিব্যি সুন্দরভাবে সংসার করছে। ভালো তো আমি নেই, একটুও ভালো নেই, হয়তো কখনো থাকবো না। ভাই, তোমাকে জাস্ট কিছু বলার নেই আমার। তুমি তো কিছু জানো না, শুধু শুধু নিজের ভুল ধারণা নিয়ে পড়ে আছো। মানে কি? জেনে কি করবে বলো? সময়গুলো কি আর ফিরে পাবে যা তোমরা নষ্ট করেছো? সব সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবে, মান অভিমান থাকবে, তবে ভালোবাসার চেয়ে মান অভিমানের গুরুত্ব বেশি দিয়ে ফেলেছো তোমরা। তাই তোমরা কেউ ভালো নেই, না তুমি, না অন্তু, না তোমাদের তিথির। তিয়াস, আমি কিছু বুঝতে পারছি না। তিথির ওই পিচ্চিটা কেউ? তিথির একটাই পরিচয়, তিথির পাখি শুধু অন্তর মেয়ে। সমাজের সাথে ওকে তো বাবার নামে পরিচয় দিতেই হবে, তাই না? শুধুমাত্র সমাজের কাছে বৈধতা প্রমাণ দেওয়ার কারণে ওকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওর উপর তোমার বা এই পরিবারের কোনো অধিকার নেই। হোয়াট? বাবার নাম তুর্য মাহমুদ। কথাটা শোনার পর তুর্য স্থির চোখে তিয়াসের দিকে তাকিয়ে আছে। তোমাদের মান অভিমান ভুল বোঝাবুঝি সব কিছুর শাস্তি পেল ওই ছোট্ট ছেলেটা। আমি মন থেকে বিশ্বাস করি ও শুধুমাত্র অন্তির সন্তান। তবে দিন শেষে ও তোমারই ওরস যাত্রায়। আমি চাইনি যে ছেলেটার বাবা থাকা সত্ত্বেও বাবা ছাড়া বড় হোক। বাকিটা তোমরা জেনে নাও। তবে শোনো, কোনো সমস্যার সম্পর্কে জেনেই তার সমাধান খুঁজো। প্রায় ঘন্টাখানিক হলো তুর্য অন্তিদের বাড়িতে এসেছে বলে ভুল হবে, আসতে বাধ্য হয়েছে। তিয়াসের কাছে সবটা জানার পর না আসে কি পারে সে? তিতিরের স্কুল থেকে আসার পর থেকে অন্তি কেমন যেন একটা থমথমে হয়ে গিয়েছিল। বলতে গেলে একা বদ্ধ ঘরে বসে বসে বেশ কান্নাকাটিও করেছে। তুর্যর এমন ব্যবহার অন্তি কিছুতেই মানতে পারছে না। সে না হয় সেই দিন রাগ করে সাগরের কথা বলেছিল, তাই বলে তুর্য তাকে এতটা ভুল বুঝবে? আর সেই রাতের কথা বা কিভাবে ভুলে গেল সে? এমন হাজার অভিযোগ অন্তির মনে ডালপালা মেলেছে। আবার সেই বেলার পর থেকে অন্তি কারোর সাথে তেমন কথাও বলেনি, এমনকি তিতিরের সাথেও নয়। অন্তির এমন ব্যবহারের কারণ খুঁজতে গিয়ে কেউ তেমন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মেয়েটা দুপুরে কিছু খায়নি, এমনকি রাতেও কিছু খায়নি। তিতিরকেও খাওয়াতে আসে না। অন্তি যেন নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছিল। সারাদিন বাদে হঠাৎ করে অন্তি সকাল সকাল বেরিয়ে যায়। বাড়িতে বলে যায় সে কোনো এক বান্ধবীর বাড়ি যাচ্ছে, তিতিরকে নিয়ে যাচ্ছে সে। যদিও এর আগে অন্তি তিতিরকে নিয়ে কোনো এক ফ্রেন্ডের বাসায় যায়নি, তবুও বাড়ির কেউই তাকে কিছু বলেনি। কি বলবে, মেয়ে তো বড় হয়েছে। আর এখন তো সে শুধু মেয়ে নয়, এক বাচ্চার মা। মায়েদের বড় হতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, মানিয়ে নিতে হয়। এমন হাজারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে অন্তির মা অবশ্য অন্তির কাছে তো একবার জানতে চেয়েছিল সে কখন ফিরবে। অন্তি উত্তরে শুধু বলেছিল, সময় হলেই ফিরবো, ততদিন তুমি ভালো থেকো, সবার খেয়াল রেখো।
ব্যাস এইটুকু বলি অন্তি বেরিয়ে যায়। রাতে তিয়াসের কথাগুলো শোনার পর থেকে একরকম তোর্যর ঘুমই হারাম হয়ে যায়। সারা রাত অনেক সাধনার পর ভোর হতে হতে তোর্য বেরিয়ে যায় অন্তিদের বাসার উদ্দেশ্যে। তবে অন্তি বেরিয়ে যাওয়ার পরপরই তোর্য এসে হাজির হয় এ বাড়িতে। এবার অন্তির মা আর দাদি অন্তির অমন ব্যবহারের কারণ বুঝতে পারে। এদিকে বেলা গড়িয়ে যায়, অন্তির ফেরার নামই নেই। অন্তির ফোনটাও সুইচ অফ। তোর্য চুপচাপ বসেছিল। তোর্যর সাথে কেউ কথা বলছে না, এমনকি মামি আর না কেউই না। সবার এমন ব্যবহারে তোর্যর খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। অন্যায় তো সে করেছে। এতগুলো দিন মিথ্যা ধারণা নিয়ে অন্তিকে কষ্ট দিয়েছে। শুধু অন্তিকে কেন, ওই ছোট্ট পুচকে মেয়ে যার ব্যাপারে সে কিছুই জানতো না। মেয়েটার জন্ম, একটু একটু করে বেড়ে ওঠা, কিছুই তোর্য দেখতে পেল না। একবারের জন্য মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে পারলো না। কথাগুলো মনে পড়তেই তোর্যর চোখ দুটো ছলছল করে ওঠে। তোর্য নিজের ভুল বুঝতে পেরেছে, সবার কাছে ক্ষমাও চেয়েছে। বলতে গেলে সবাই তোর্যকে মাফ করলেও যে আসল মানুষ তার কোনো হদিশই নেই। বেলা গড়িয়ে যাচ্ছে, অথচ অন্তির ফেরার নাম নেই। অন্তি তো শুধু মাকে বলে গেছে সে নাকি কোনো এক বন্ধুর বাড়ি গেছে। অন্তির মাও তোর্যকে এইটুকুই জানায়। এদিকে তোর্যর অন্তির বন্ধু বান্ধব সম্পর্কে কোনো আইডিয়া নেই। এদিকে অথই ইয়াস দুজনকেই খবর পাঠিয়ে দিয়েছে। তোর্য বেশ বুঝতে পেরেছে অন্তি হয়তো জানতো তোর্য আসবে, তাই সে ইচ্ছে করে কোথাও চলে গেছে যাতে তোর্য আর তার নাগাল না পায়। তিয়াস একটা লম্বা শ্বাস নেয়। তোমার অন্তু তোমার ব্যবহারই ফিরিয়ে দিল। একদিন তুমি নিঃশব্দে এইভাবে হারিয়ে গিয়েছিলে, আর আজ অন্তিও হারিয়ে গেল নিঃশব্দে। তোর্য কিভাবে বুঝতে পারছিল না তিয়াস তো ভুল কিছু বলেনি। এই ভুল বোঝাবুঝির সূচনা ঘটেছিল সেই দিন থেকে, যেদিন তোর্যকে পুলিশ ধরে নিয়ে গেছিল মিথ্যা অপবাদে। সেদিন অন্তি তোর্যকে বিশ্বাস করেনি, অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছিল। তারপর অবশ্য তোর্য নির্দোষ প্রমাণ হওয়ার পর অন্তি তোর্যর কাছে আসে। দিন অভিমান করে অন্তিকে ক্ষমা করতে পারেনি। বুক ভরা অভিমান নিয়ে তোর্য ঢাকা শহরে ফিরে যায়। তোর্যর ধারণা ছিল অন্তি হয়তো তার সাথে যোগাযোগ করতে চাইবে, কিন্তু প্রথম দিকে অন্তি তোর্যকে পার কয়েক ফোন SMS করলেও একটা সময় যোগাযোগ অফ করে দেয়। এই ঘটনার মাস চারেক পর তোর্য কি মনে করে এক রাতে অন্তিকে ফোন করে, কিন্তু সেদিন অন্তির লাইন বিজি দেখায়। সন্দেহ আর ভুল বোঝাবুঝির শুরুটা সেখান থেকে। এরপর তোর্য প্রায় দিনই অন্তির লাইন বিজি পায়। একদিন তোর্য বাড়ির ল্যান্ডলাইনে ফোন দেয়। ছোট্ট অথইকে লোক দেখে জানতে চায় অন্তি কার সাথে কথা বলছে। ছোট্ট অথই চকলেট পাওয়ার লোভে তোর্যকে গড়গড় করে সব বলে দেয়। প্রতিভু সাগর ভাইয়ের সাথে কথা বলছে, রোজই বলে। ব্যাস তোর্য মোটামুটি ধারণা হয়ে যায় অন্তি হয়তো তাকে ফেলে সাগরের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। ব্যাপারটা তোর্যকে বেশ ভোগালেও সে নিশ্চুপ থাকে, কারণ এটা তো শুধু তার সন্দেহ ছিল। আর সাগর যে অন্তিকে প্রথম থেকেই পছন্দ করত তা তোর্যর অজানা নয়, তবে অন্তি তাকে বরাবরই এড়িয়ে চলত। এরপর হঠাৎই একদিন তোর্য কাউকে কিছু না জানিয়ে অন্তিদের বাড়িতে চলে আসে। এসে প্রথমে যা বুঝতে পারে তা হলো বাড়িটা হয়তো ফাঁকা, চারিদিকে কোনো শব্দ নাই। তোর্য বেরিয়ে যেতে ভিতর থেকে কারো হাসাহাসি শব্দ আসছিল। তোর্য সেই শব্দ অনুসরণ করে ওপরে যেতেই চোখ দুটো কপালে উঠে যায়। সাগর অন্তিকে মেঝেতে জড়িয়ে ধরে রেখেছে। অন্তিও দিব্যি সাগরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ব্যাস, তোর্যর আর কিছু জানার ছিল না সেদিন, কিছু বোঝারও ছিল না। সেদিন তোর্য সব থেকে বেশি অভিমান করেছিল। সেদিন অবশ্য তোর্যর অভিমান ভাঙানোর জন্য কেউ এগিয়ে আসেনি।
তুর্য সাগরকে অন্তের ব্যাপারে জিজ্ঞেস করলেও সাগর সরাসরি তুর্যকে বলে দেয় অন্তি এখন তাকে ভালোবাসে। অন্তের জীবনে তুর্যর আর কোনো জায়গা নেই। তখন অবশ্য অন্তিকেও তুর্য সাগরের ব্যাপারে জানতে চেয়েছিল। অন্তিও এককাল হেসে সাগরের কথায় সায় দিয়েছিল। ব্যাস, সম্পর্কের ফাটলটা সেখান থেকেই শুরু হয়। সেদিন অন্তির হাসি আর সাগরের কথায় সায় দেওয়া কোনো কিছুর কোনো অর্থই তুর্যর জানা নেই। যদি সাগরের সাথে কোনো সম্পর্কই নাই থেকে থাকে, তাহলে সেদিন কেন অন্তি হ্যাঁ বলেছিল? তুর্য এখন একটা গোলক ধাঁধায় জড়িয়ে গেছে। বড্ড ভুল করে ফেলেছে সে। যদি সে অন্তির সাথে সামনাসামনি বসে একবার তাদের মান অভিমান জল্পনা কল্পনা নিয়ে কথা বলতো, তাহলে হয়তো এই দিনটা কখনোই আসতো না। যে সম্পর্কে পরতে পরতে ভুল বোঝাবুঝি মান অভিমান থাকে, সেই সম্পর্ক বই বেড়ানো আসলে সম্পর্কের বোঝা আরো ভারী হতে থাকে। একটা সময় সেই সম্পর্ক বিশ্বের অনুভূতি দেয়। অবশেষে তুর্য বেরিয়ে পড়ে অন্তির খোঁজে। তিয়াসার অথয়ের কাছে অন্তির কিছু বন্ধু বান্ধবের ব্যাপারে জেনে তাদের ঠিকানা নিয়ে তুর্য একাই বেরিয়ে যায়। যে কোনো কিছুর মূল্যে তার অন্তি আর তিতিরকে চাই। অনেক অনেক হয়েছে মান অভিমান। এসব পড়ে তাদের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছে তারা দুজনে। প্রায় রাত 2টার দিকে কি মনে করে অন্তি একবার ফোনটা সুইচ অন করে। উদ্দেশ্য মাকে ফোনে একবার জানিয়ে দিবে সে আর দিদি যেখানেই আছে ভালো আছে। সময় মতো তারা দুইজনে ফিরে যাবে। অনেক তামাশা হয়েছে, এবার আর তুর্যর কাছে সে ফিরবে না। অন্তত তুর্য চলে না যাওয়া পর্যন্ত অন্তি বাড়ি ফিরবে না। যে বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করে, তার কাছে আর কোনো ফেরাফেরি নেই। কথাগুলো নিজের মনে মনে গুছিয়ে নিয়ে অন্তি মাকে ফোন করতে যাবে, ঠিক তখনই অন্তির ফোনে একটা মেসেজ আসে। তিয়াস মেসেজ পাঠিয়েছে। অন্তু, তুর্য ভাইয়ের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, বাঁচবে না মরবে ঠিক নেই। ভাইয়ার একমাত্র শেষ ইচ্ছা সে মরার আগে তার একমাত্র বাচ্চা আর মেয়ে আর ভালোবাসার মানুষকে একবার হলেও দেখবে, একটু ছোবে। অন্তত একবার চোখের দেখা দেখাতে হলেও তুই ফিরে আয়। একজন মৃত্যুর পথযাত্রী মনে করে তুই তার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ কর। মেসেজটা দেখে অন্তি স্পিচলেস হয়ে গেছে। গোটা মেসেজটাতে একবার চোখ বোলানোর পরপরই আর একটা মেসেজ আসে। তোকে অনেকবার ফোনে ট্রাই করেছি, তাই তোর ফোন অফ, তাই মেসেজ করলাম। অন্তি যা করবে ভেবে করবি। তারপর নিচে একটা ঠিকানা দেওয়া। তিয়াসের কথা মতো এটা একটা নার্সিং হোমের ঠিকানা। এবার অন্তি প্রচন্ড জোরে কেঁদে ওঠে। ইচ্ছা করছে এখনই এক ছুটে তুর্যর কাছে চলে যেতে, কিন্তু একে সে শহর থেকে এত দূরে, তার উপর এত রাতে বাচ্চা নিয়ে এখন সে যেতেও পারবে না। অন্তি এবার যেন সকল কুলকিনারা হারিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এখন একমাত্র আল্লাহ তাকে পথ দেখাতে পারে। একমাত্র তিনিই পারেন তুর্যকে বাঁচিয়ে রাখতে। অন্তি এবার যেন সকল কুলকিনারা হারিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এখন একমাত্র আল্লাহই তাকে পথ দেখাতে পারে। একমাত্র তিনিই পারেন তুর্যকে বাঁচিয়ে রাখতে। অন্তি সকালের আলো ফোটা মাত্র তিতিরকে নিয়ে বেরিয়ে পড়ে তিয়াসের দেওয়ার ঠিকানায়। অন্তি শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য। অন্তত তুর্য যতদিন এই শহরে থাকবে ততদিন তো সে নিজেকে সবকিছুর থেকে আড়াল করে রাখতে চেয়েছিল, কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ করে আরেক। অন্তির ক্ষেত্রেও তাই হয়েছে। অন্তির যাত্রা পথে 1000 বারের চেয়েও বেশি ফোন করে ফেলেছে তিয়াসকে, কিন্তু তিয়াস একবারের জন্য অন্তির ফোন রিসিভ করেনি, না কল ব্যাক করেছে। শুধু তিয়াস কেন, অন্তি বাড়িতেও কয়েকবার ফোন করেছিল, কিন্তু কেউ ফোন ধরেনি। অন্তির মাও অন্তির ফোন ধরেনি। অন্তির
দুর্য থেকে দূরে যাওয়ার জন্য শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। দুর্য ফিরে না যাওয়া পর্যন্ত সে এখানেই থাকবে, নিজেকে সবকিছুর থেকে আড়াল করে রাখতে চেয়েছিল। সন্তানের দাবি নিয়ে সে কখনো দাঁড়াবে না দুর্যর সামনে, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সে বাঁচবে তো? অন্তি সারা রাস্তা কাঁদতে কাঁদতে প্রথমে ফিরে আসে নিজের বাড়িতে, কিন্তু বাড়ি ফিরে সে একরকম অবাক হয়ে যায়। তাদের বাড়িতে ইয়া বড় একটা তালা ঝুলছে। এবার অন্তির ভেতরটা ধক করে ওঠে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তাহলে কি সে যা ভয় করেছিল তাই হলো? এমন ভয়ঙ্কর চিন্তা ভাবনায় অন্তির হাঁটু ভেঙে আসে, চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এদিকে মায়ের এমন অবস্থা দেখে ছোট্ট তিতির ভয় কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু অন্তি কোনো জবাবই দিচ্ছে না। কি জবাব দেবে ওই ছোট্ট পিচ্ছিকে, যে সে নিজের বাবাকে একবারও বাবা ডাকার আগেই সব শেষ হয়ে গেল? অন্তি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তিয়াসের দেওয়া ঠিকানায় চলে যায়। অন্তি তিয়াসের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে পড়ে যায়। অন্তি সেখানে গিয়ে সতত আছে পেরিয়ে ভিতর পর্যন্ত যেতেই দেখতে পায় দরজার সামনে তিয়াস দাঁড়িয়ে আছে। তিয়াসকে দেখে অন্তির গলাটা আরো শুকিয়ে যায়। তিয়াস বেশ দুঃখী দুঃখী মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অন্তি তিয়াসের কাছে গিয়ে তিয়াসের হাত চেপে ধরে। তিয়াস ভাইয়া, বলো না প্লিজ, তুর্য ভাইয়া কোথায়? সরি। মানে তুর্য ভাইয়া ঠিক আছে তো? বলো না, সরি বললে কেন? কি হলো বলো, সরি বললে কেন? তুর্য ভাইয়া কোথায়? অন্তি এক নিঃশ্বাসে কথাগুলো বলে নাকটা টেনে নেয়। তিয়াস কিছুক্ষণ অন্তির মুখের দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ভিতরের দিকে ইশারা করে। অন্তের কোনো দিকে না তাকিয়ে তিয়াসের দেখানো পথেই ভেতরের দিকে ছুটে লাগায়। অন্তে ভেতরে গিয়ে অবাক, চারিদিক হালকা আলো অন্ধকার খেলা করছে। অন্তে চারিদিকে একবার চোখ বোলায়, কোনো কিছুই সে ঠাউর করতে পারছে না। রাগের দুঃখে অন্তি খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণ কান্না করতে চোখ যায় সামনের সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে কোনো একজন ছায়া মানব অন্তের দিকে এগিয়ে আসছে। অন্তি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়া মানব এসে অন্তিকে জড়িয়ে ধরে। অন্তি কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে দুম করে সেই ছায়া মানবটিকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্তের সমস্ত ইন্দ্রিয়তে একটি কথাই প্রতিফলিত হচ্ছে, এই তো পেয়েছি তোমারে। তিয়াস এসে হঠাৎ লাইট অন করতেই অন্তের তুর্য দুইজনেই চমকে ওঠে। অন্তের তুর্যকে ছেড়ে দিয়ে তুর্যকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে। তুর্যর কপালে ছোট্ট একটা কাটা দাগ, তাছাড়া কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ তিয়াস যেমনটা ফোনে বলেছিল তেমন কিছুই ঘটেনি। এবার অন্তি আবেগ ছেড়ে দিয়ে তেলে বেগুনে চলে ওঠে, তিয়াসের দিকে এগিয়ে যায়। তিয়াস ভাইয়া, তুমি কি বলছিলে ফোনে? আমাকে মিথ্যে কেন বললে? তিয়াস তিতিরকে কোলে নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে হি হি করে এসে দেয়। তোকে তখন ওইসব বললাম, তাই তো তুই এলি, না হলে তো। তুমি তুমি এরকম কেন করলে? আরে আরে, আমি কি করলাম? সবকিছু তো তুর্য ভাইয়া, আই মিন তোর বর আর ও। অন্তির চোখ মুখ খিচিয়ে তুর্যের দিকে তাকাতেই পেছন থেকে অন্তির দাদি বলে ওঠে, আমার বন্তি বন্তি হলে কি হবে, মাথা ভর্তি বুদ্ধি ঠিকই আছে। অন্তির পেছন ফিরতে দেখে অন্তির মা, দাদি, বোনেরা আর শাশুড়ি সবাই সেখানে আছে। এবার অন্তি একটু অবাক হয়, নার্সিং হোমে সবাই। তারপর তিয়াস এই ব্যাপারটা পরিষ্কার করে দেয় যে এটা কোনো নার্সিং হোম না, এটা তাদের নতুন বাড়ি। অনেক মান অভিমান রাগারাগির মাঝে ওদের দুজনের ভুল বুঝতে পারে। অন্যায় যে শুধু একজনের ছিল এমনটা না, দুজনেই সমান তালে নিজেদের ইগোকে বাঁধিয়ে রেখেছিল। রাত 11:40 তুর্য বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এদিকে অন্তি দিদিরকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে। অন্তের ঘুম একটু আলগা হতেই চোখ যায় বিছানার পাশটা ফাঁকা, যদিও
আজ তুর্য অন্তের একসাথে থাকার কথা, কিন্তু তুর্য নেই। অন্তু তিতিরকে রেখেই একটু উঠে দাঁড়াতেই তুর্য বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছিল। অন্তি তুর্যর দিকে তাকিয়ে তুর্যকে বলে ওঠে, আমার মতো আমাদের মেয়েরও কিন্তু স্মোক অ্যালার্জি আছে। ও সরি, আমি আসলে, কিন্তু তুই, আই মিন তুমি এখানে কি করছিলে? তুমি না ঘুমায় গিয়েছিলে? ও, তুমি কি এখানেই থাকবা নাকি? না তো, আমি যাচ্ছি। আসলে আসলে আই লাভ ইউ। এতগুলো বছর তোকে ভালোবেসেছি, তোর কাছে আছে, তবে কখনো তোকে বলা হয়নি। অন্তি অবাক হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে। তুর্য অন্তির দিকে হাত বাড়িয়ে দেয়। অন্তিও হাত বাড়িয়ে দিতেই তুর্য অন্তিকে নিজের সাথে জড়িয়ে নেয়। আমাকে ক্ষমা করে দিস, অনেক কষ্ট দিয়েছি তোদের, তবে আর কোনোদিন তোদেরকে কাঁদতে দিব না, কথা দিলাম। অন্তি তুর্যকে জড়িয়ে ধরে। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। সবকিছু স্বাভাবিক হলেও তিতির অস্বাভাবিক। তুর্যের সাথে প্রথম মানিয়ে নিতে কষ্ট হলেও এখন দুজনে বেশ ভাব হয়ে গেছে। আজকাল তিতির তুর্যকে ছাড়া না খেতে চায় না ঘুমাতে। অন্তি পড়ে গেছে মহাবিপদে। মাঝরাতে দুই বাবা মেয়ে মিলে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া, আবার সুযোগ বুঝে স্কুল ফাঁকি দিয়ে লং ড্রাইভে যাওয়া, কোনো কিছুই বাদ দিচ্ছে না তারা। তবে মাঝে মাঝে তিতির রেগে গেলে তুর্যকে পচা আঙ্কেল ডেকে ফেলে। এতে অবশ্য তিতির মজা পেলেও তুর্য খুব কষ্ট পায়। তবে কিছু করার নেই। বর্তমানে তিতিরকে পাইকে তার যে কোনো আবদার রক্ষা করার জন্য তার পাপা চলে এসেছে। এখন আর কেউ তার দিকে আঙুল উঁচিয়ে বলবে না তোর বাবা নেই, তুই তো কখনো তোর বাবাকে দেখিসনি। তুর্য এখন তিতির আর অন্তিকে জীবনের সবচেয়ে আনন্দময় সময় উপহার দিতে চায়। আজকাল তিতিরাই নতুন বায়না শুরু হয়ে গেছে। তার নাকি একটা ভাই লাগবে, তাও আবার 2 দিনের মধ্যে। ভাবা যায় এইসব? অন্তের মাঝে মাঝে খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। সেদিন তুর্য অন্তের হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, তোমার এই সে বেস্ট প্রেমিক হতে পারেনি, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ডও হতে পারেনি, তবে এখন বেস্ট হাজবেন্ড হব, আর তার সাথে সাথে বেস্ট বাবাও হব, আমার তিতিরের বাবা। সেদিন তুর্য আবারও কেঁদেছিল, তিতিরকে জড়িয়ে খুব কেঁদেছিল। হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সব না পাওয়াগুলো পাওয়া হয়ে যাবে। তবে যে সময়টা হারিয়ে যায় তা তো আর কখনো ফিরে আসে না। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে।